আপনার সময় শেষ। আমি সৌরভ প্রিয়বাবুর থেকে 3 মিনিটের বক্তব্য শুনবো এবং তারপর একবারে শ্রমিক ভট্টাচার্য সবটা নিয়ে আমি আপনার কাছে যাব। ভাই কাশেম অনেক কথা বলল, সেখানে দাঁড়িয়ে প্রথমে বলবো ভারতবর্ষ হচ্ছে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ। ফিরহাদ হাকিম সকালবেলায় শিবের মাথায় জল ঢালে, বিকালবেলায় গিয়ে নামাজ পড়ে। সেখানে মনে রাখার দরকার যে কাজী নজরুল ইসলাম তিনি মুসলিম ধর্মের ছিলেন, হ্যাঁ তিনি মা তারার সঙ্গীত লিখেছিলেন। আর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি নিজে একজন হিন্দু হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রধান সেনাপতির নাম ছিল আবিদ হাসান। সুতরাং সকালবেলায় কে শিবের মাথায় জল ঢালছে আর বিকালবেলায় নামাজ পড়ছে, সেটা রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেখিয়ে গেছে যে ধর্ম নিরপেক্ষতাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। দ্বিতীয় কথা হচ্ছে জিষ্ণুবাবু থেকে শুরু করে অনেকেই বলছিলেন এই বা অন্যান্য আলোচনায় আসলে মুসলিমদের সংখ্যা বাড়ছে, হিন্দুদের সংখ্যা অনেকটা কমছে। আমার কাছে এই বিষয়ে একটু অবাক লাগে যে আজকে আমাদের এইখানে দাঁড়িয়ে এটা আলোচনা করতে হচ্ছে যে একজন ধর্মের ভিত্তিতে কোন ধর্মের সংখ্যা বাড়ছে, কোন ধর্মের সংখ্যা কমছে। কিন্তু এই সংখ্যা বাড়ছে বা কমছে, এখানে তো ভারতবর্ষে তো উত্তর কোরিয়ার কিমের মতন শাসন চলে না। এইটা গণতান্ত্রিক দেশ এবং এই দেশের যে আইন, আমরা আগে টিভিতে অ্যাডভার্টাইজ দেখতাম হাম দো হামারা তিন, তারপরে আমরা অ্যাডভার্টাইজ দেখতাম হাম দো হামারা দো, এখন সেখানে এসে হাম দো হামারা এক, এই ধরনের বিভিন্ন অ্যাডভার্টাইজ আমরা দেখেছি। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কোনো প্ল্যানিং করা আছে যে একজন সন্তান একজন কি সাপোর্ট তৃণমূল সাপোর্ট করবে না? আমি বলছি করবে, আমি বলছি যে এরকম কোনো আইন তো নেই। আমি বলছি ফ্যামিলি প্ল্যানিং গভর্নমেন্টের কোনো ইনস্ট্রাকশন আছে যে পরিবারে একজন সন্তানই থাকতে হবে, তার বেশি সন্তান প্রসব করা যাবে না। সেখানে হিন্দু বাড়ছে না মুসলমান বাড়ছে, মুসলমান বাড়ছে না হিন্দু বাড়ছে, এইটা আলোচনা না করে আমাদের ভাবার দরকার যে সেন্সাস কি বলছে। 2011 সালে কংগ্রেস গভর্নমেন্টের সময় সেন্সাস হয়েছে, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে আমরা দেখতে পাই নরেন্দ্র মোদী এতদিন ক্ষমতা থাকার পরে তারা সেন্সাস প্রকাশ করলো না। এবং যখন আমরা এই কাঁটাতারের বেড়া ফেন্সিং করতে দিচ্ছে না, এই বিভিন্ন বিষয়গুলো উল্লেখ হচ্ছে, সেখানে আমরা জানি যে আসামে প্রায় 11টা জায়গায় ফেন্সিং করা হয়নি, সেখান থেকে অনুপ্রবেশ ঘটছে। বলছি এই অনুপ্রবেশ ঘটানোর দায়টা কার? অনুপ্রবেশে বিএসএফ দায়িত্ব থাকে, কলকাতা পুলিশ দায়িত্ব থাকে না, পশ্চিমবঙ্গ পুলিশ দায়িত্ব থাকে না। তাই সেই অনুপ্রবেশ দিনের পর দিন যদি ঘটে থাকে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষটা কোথায়? সুমনবাবু বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ ঘটাচ্ছে। আমার একটা স্পেসিফিক কোশ্চেন শ্রমিকবাবুর কাছে থাকবে, সেটা হচ্ছে শুভেন্দুবাবু এখন বলছেন যে নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশের দরকার নেই, এখন হচ্ছে হামারা সাথ উনকো বিকাশ, যে আমার সঙ্গে থাকবে আমি তার বিকাশ করব, আমি সবার বিকাশ করব না। জানি না আমাদের ভারতীয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শুভেন্দু অধিকারী লড়াইটা খুব জমজমাট লড়াই, কিন্তু আমার কথা হচ্ছে শুভেন্দু অধিকারী একজন বিরোধী দলনেতা হয়ে কোনোদিন বিধানসভায় এই পয়েন্ট তুলে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেছেন কি? করেন। লোকসভায় সংখ্যাগরিষ্ঠ নিয়ে বিজেপি সরকার আছে, সেখানে বাংলার কতজন এমপি এই অনুপ্রবেশ নিয়ে কথা বলেছে, তার লিখিত ডকুমেন্টস কি আছে, সেই ডকুমেন্টস ভারত সরকার প্রকাশ করুক এবং সেখানে লিখুক যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, বাংলার সরকার আমাদেরকে ফেন্সিং করতে দিচ্ছে না, জমি দিচ্ছে না, এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদি ক্ষমতা থাকে আইন প্রয়োগ করুক। বেশ আমি এবার একদম শ্রমিক ভট্টাচার্য, বিজেপির প্রধান মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ, আপনি শুনলেন প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে, আপনার সময় শুরু। দেখুন, আমার আলোচনার শুরুতেই মনে হলো আমরা এখানে হিন্দু মুসলমানের বিভাজনের রাজনীতি করছি। অনেকেই অতীতকে টেনে আনলেন, কিন্তু প্রশ্নটা যদি টেনে আনতেই হয় তাহলে শুধু 71 সাল থেকে হিসাব করলে চলবে না। আমাদের উপরে যে উদ্বাস্তুর চাপ এসেছিল সেটা এসেছিল 1947 সাল। 1946 সালের গ্রেট ক্যালকাটা কিলিং, ঠিক সেই সময় বামপন্থীদের ভূমিকা, যারা ভারতবর্ষকে 28টা ছোট ছোট রাষ্ট্রে বিভক্ত করে তবে ব্রিটিশকে স্বাধীনতা হস্তান্তর করবার জন্য লিখিত আকারে প্রস্তাব দিয়েছিলেন, ম্যাপ পর্যন্ত তৈরি করে দিয়েছিলেন। সে সময় এখানে একটা আন্দোলন শুরু হয়েছিল, স্বাধীন বাংলা আন্দোলনের সূত্রপাত করেন সোহরাওয়ার্দী। বিরোধিতা করেছিলেন প্রথম অবস্থায় জিন্না বলেছিলেন কলকাতা না পাইলে এটা মত ইটেন বেঙ্গল, এটা আমার প্রয়োজন নেই। সোহরাওয়ার্দী স্পেশাল ট্রেনে মধ্যরাতে তিনি ট্রেন নিয়ে গেলেন, গিয়ে বোঝালেন যে আমি এখন পৃথক হয়ে যেতে চাই, পরবর্তীকালে আমি এটা সিসিট করছি না, আমি এর মধ্যে ঢুকে যাব। জিন্না চুপ করে গেলেন। বুঝে না বুঝে শরৎ বসু এবং কংগ্রেসের তৎকালীন সভাপতি কিরণ শঙ্কর রায় সেটাকে সমর্থন করেছিলেন।
এরপরে এলো 1950 সাল। 1950 সালে নেহরু লিয়াকত চুক্তি। নেহরু লিয়াকত চুক্তির প্রবল বিরোধিতা করলেন অন দ্য ফ্লোর অফ দ্য পার্লামেন্ট 4 জন মানুষ: সর্দার বল্লভভাই প্যাটেল, ডক্টর বি.আর. আম্বেদকর, শ্যামাপ্রসাদ মুখার্জি এবং যোগেশ চৌধুরী। এই ঘটনার পরে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং যোগেশচন্দ্র চৌধুরী পদত্যাগ করলেন। দ্যাট ওয়াজ দ্য ওয়ার্স্ট এভার এক্সাম্পল অফ ডিপ্লোম্যাটিক ম্যানুভার, যে পাকিস্তান যেটা চেয়েছিল সেটা পেল, আমরা যেটা চেয়েছিলাম আমরা সেটা পেলাম না, আমরা বঞ্চিত হয়ে গেলাম। 50 সালে ডক্টর বিধানচন্দ্র রায়কে নেহেরু অত্যন্ত কড়া ভাষায় একটা চিঠি লিখলেন যে তুমি ওখানে হিন্দু শরণার্থীদের আশ্রয় দিচ্ছ বাংলায় এত বেশি করে, যেটা ভারতবর্ষের মূল চিন্তাভাবনার বা ভারতীয় সংবিধানের যে আত্মা সেটার বিরোধী। ইট ইজ ডেট্রিমেন্টাল টু দ্য বেসিক ফান্ডামেন্টাল অফ ইন্ডিয়ান ফিলোসফি। আমার দল এটা 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 পণ্ডিত নেহরুকে নিজের লেখার চিঠি ডক্টর লিখেছেন বিধানচন্দ্র রায়কে, যদিও বিধানচন্দ্র রায় সেটার সেই চিঠির খুব একটা গুরুত্ব দেননি, তিনি তার মতো করে কাজ করে চলে গিয়েছিলেন। এখন আমি বলছি প্রশ্নটা শুধু হিন্দু মুসলমানের নয়, এটা মানসিকতা। যদি নজরুল ইসলামের শ্যামাসঙ্গীত লিখতে অসুবিধা না হতে পারে, যদি সৈয়দ মুস্তাফা আলীর কোনো আরবি ফার্সি শব্দ ব্যবহার না করেও তার মতো একজন প্রতিভাবান মানুষ বাঙালির চেতনে, বাঙালির মননে আজকে তিনি একটা প্রতিষ্ঠা পেতে পারেন, তাহলে আমরা এখানে হঠাৎ ভয় পাচ্ছি কেন? পরিবর্তনটা কেন হচ্ছে? পরিবর্তন হচ্ছে যে কিছু কিছু ভাষা বদলে যাচ্ছে। দেখুন, আমি বসিরহাটের 17 মাসের এমএলএ ছিলাম। আপনি একজন মুসলমান, আমি এখানে দায়িত্ব নিয়ে বলছি, একজন মুসলমান বসিরহাটের বার করতে পারবেন না যিনি আমার সম্পর্কে আমার বিরুদ্ধে কথা বলবেন। আমি হেরে গেছি ওখানে, একজন পারবেন না আপনি। আমি এটা আমার চ্যালেঞ্জ অন দ্য ফ্লোর অফ দ্য হাউস, একজন মুসলমান আমার বিরুদ্ধে কথা বলবে না। কিন্তু আমি আপনাকে বলছি, একটি ঘটনা আমাকে ব্যথিত করলো। আপনি দুর্গাপুজোয় গেছি, আপনারা জানেন, বহু মানুষ ওখান থেকে ওপার থেকে চলে এসেছেন দুর্গাপুজো করেন টাকির পার্শ্ববর্তী একটি জায়গায় দুর্গাপুজো দেখতে গেছি। সেই দুর্গাপুজোটা চলছে 323 বছর এবং তাদের বংশধরদের প্রত্যেকের নাম ঠিকানা আছে। তার বিশেষত্ব কী ছিল যে যখন বরণ করা হবে, বরণের পর যখন মা দুর্গাকে নামানো হবে মঞ্চ থেকে, তখন একজন মুসলিম পরিবার একদম তারই পাশে থাকেন, ধারাবাহিকভাবে ওই মুসলিম পরিবার তার কাঠামোটাকে কাটবেন এবং কাটবার পরেই তবেই মা সেখান থেকে বিসর্জনে যাবেন। কিন্তু আমাকে দিয়ে গিয়ে বললেন যে 3 বছর বন্ধ আছে। কেন? বলে বন্ধ করে দেওয়া হয়েছে, বলে করানো যাবে না। আমি বললাম সেই ভদ্রলোককে পাওয়া যাবে? মানে ওই পরিবারের যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ তিনি এটা কাজ করেন, এটা যুগ যুগ ধরে চলছে। আমি তার কাছে গেলাম, একজন অসতিপর বৃদ্ধ আমাকে দেখা মাত্র লুঙ্গি পরা অবস্থায় খালি গায়ে ঝরঝর করে কাঁদতে শুরু করলেন। বলে জানেন এই পরিবারদের সঙ্গে আমার সম্পর্ক কি আছে, কিন্তু আজকে এটা বন্ধ করে দেওয়া। আজকে দিগঙ্গায় দাঁড়িয়ে প্রকাশ্যে মিটিং চলছে। এই দেশ আমাদের ছিল, এই দেশ আমাদের ছিল, ব্রিটিশরা আমাদের হাত থেকে এই ক্ষমতা নিয়ে গেছে, আমাদের হাতে ক্ষমতা ফিরিয়ে আনতে হবে। প্রশ্নটা এই জায়গায়, একটা মানসিকতার পরিবর্তন হচ্ছে, ডেমোগ্রাফিক চেঞ্জেস তো আছেই, একটা আন্তর্জাতিক চক্রান্ত আছে, যেটা সোহরাওয়ার্দী স্বপ্ন দেখেছিল 1946 সালে, সেই স্বপ্নকে তারা বাস্তবায়িত করতে চায়। এই আন্তর্জাতিক চক্রান্ত যদি কেউ বললেন নেই, আমার কিছু সেখানে বলার নেই। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ নিয়ে তিনি সমস্ত কাগজ স্পিকারের টেবিলের উপরে ছুঁড়ে পড়লেন, আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন অনুপ্রবেশ আবার কি? এ তো ওপার বাংলার মানুষ যাবে, আসবে, মিলিবে। শেখ হাসিনা বোলপুরে প্রধানমন্ত্রীর পাশে বসে বলে গেলেন যে কেন থাকতে পারবে না, আমরা এত লক্ষ মানুষ যদি খেতে পাই তাহলে রোহিঙ্গারা কেন এখানে থাকতে পারবে না। তিনি প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে শুনিয়ে দিয়ে গেলেন যে তোমরা বিরোধিতা করছো, আমরা এটাকে মানছি। আজকে শেখ হাসিনা রোহিঙ্গাদের থেকে মুক্তি পেতে চাইছে, আজকে তিনি পেতে পারছেন না। এখন আমার কথা হচ্ছে যে পররাষ্ট্র নীতি নিয়ে, দেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু পররাষ্ট্র নীতি নিয়ে কোনোদিন ভারতবর্ষে আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতি তৈরি হয়নি। যারা দর্শক